এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, তীব্র লোডশেডিংয়ে পড়াশোনায় ব্যাঘাতের অভিযোগ পরীক্ষার্থীদের, কঠোর ব্যবস্থা নেওয়ায় ফাঁস হয়নি প্রশ্নপত্র, জানালেন শিক্ষামন্ত্রী। সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর, বললেন কারো প্রতি বৈরী আচরণের পক্ষপাতী নন তিনি। নোয়াব প্রতিনিধি দলের সাক্ষাৎ। ঢাকায় সংকট কমেনি জ্বালানি তেলের, চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক, দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে বাড়ানো হবে পরিবহনের ভাড়া, জানালেন তথ্য উপদেষ্টা। সংরক্ষিত নারী আসনে বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থীদের মনোনয়নপত্র ইসিতে জমা, মানহানির মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। নওগাঁয় নিয়ামতপুরের স্বামী স্ত্রীকে গলা কেটে আর 2 সন্তানকে মাথায় আঘাত করে হত্যা, টেকনাফে পাহাড়ে মিলল 3 যুবকের রক্তাক্ত মরদেহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর 1টায়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র নিয়ে অভিভাবকরা কিছুটা উদ্বিগ্ন থাকলেও পরীক্ষা শেষে সন্তুষ্টির কথা জানিয়েছে পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানান, কঠোর ব্যবস্থা নেয় এবার ফাঁস হয়নি প্রশ্নপত্র। পিএসসি ও জেএসসি পরীক্ষা আর ফিরবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। মঙ্গলবার সকাল 10টায় দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে ৩,৮৮৫ কেন্দ্রে একযোগে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। এতে দেশের ৩০,৬৬৬টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 18.5 লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেন না থাকে। নির্ধারিত সূচি অনুযায়ী 9টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রথম দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, শুরুতে আতঙ্ক থাকলেও অনেকেই আশানুরূপ পরীক্ষা দিয়েছে, ভালো ফলের আশা তাদের। যা আশা করেছিলাম তার থেকে সহজই এসেছে। সুন্দর হয়েছে, প্রশ্ন অনেক সোজা ছিল, সবকিছু কমন পড়েছে। ভয় তো প্রথমে লাগছিলই, কিন্তু তেমন কোনো একটা সমস্যা হয়নি। পরীক্ষার হলে গার্ড খুব করা দিচ্ছে, দেখা যায় করতে পারে নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ এমসিকিউ অনেক ভালো দিলাম। পাবলিক পরীক্ষা যেহেতু ফার্স্ট টাইম দিতেছি, তা ভয় তো ছিলই, আবার শিক্ষামন্ত্রীর ব্যাপারটাও আছে, তারপরও আল্লাহর নাম নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ ওভারকাম করতে পারছি, এটাই অনেক। পরীক্ষার কার্ড মোটামুটি যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলেছে ঠিক সেরকমটা হয়নি, মোটামুটি সবাই সুযোগ পেয়েছিল। পরীক্ষা ভালো হয়েছে, সব যা বলছে কবুল করছে। সন্তানদের পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকরা ছিলেন উদ্বিগ্ন। ঠিকঠাকভাবে সব রকমের পরীক্ষা, সব রকমের অ্যান্সার দিতে পারো, এইটুকুই দোয়া আর কি। মাদের তো এইটুকুই টেনশন। তাদের ভিতরে যে একটা মেন্টালি প্রেশার, এটা আমাকে খুব হার্ট করতেছে। উনি বলে যে নকল, উনি 17 বছর ছিলেন না, বাংলাদেশের পরিস্থিতি উনি জানেন না, কেন বাংলাদেশে কোনো 17 বছর ধরে নকলেই হয়নি, সৃজনশীল পদ্ধতি। 1 বছর এই সিলেবাসগুলো বুঝে উঠতে উঠতে কিন্তু ওদের পরীক্ষা চলে আসছে। বাচ্চাদেরকে অযথা ভয় দেখায় যা যা হচ্ছে এগুলো আগেও হয়েছে। শিক্ষার্থীদের ভিতরে কোনো আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছি না, বরঞ্চ তারা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে নির্ভয়ে পরীক্ষা দিচ্ছে। এবারে শিক্ষামন্ত্রী যেই কথাটা বলতেছেন, উনি এভাবে না বলে উনি যদি শিক্ষার গুণগত মান নিয়ে চিন্তা ভাবনা করতো, তাহলে আমরা আরও বেশি খুশি হইতাম। এদিকে পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সবার সহযোগিতায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। পিএসসি ও জেএসসি পরীক্ষা যারা শুরু করেছিল তারাই বন্ধ করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এটা আর ফিরবে না। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় বসেছে 18,57,344 পরীক্ষার্থী। এবার দেশের সব কেন্দ্রে সিসি ক্যামেরার সঙ্গে ইন্টারনেট সংযোগ সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে সকাল 10টায় বাংলা প্রথম পর্বের মাধ্যমে শুরু হয় লিখিত পরীক্ষা, যা চলবে 20 মে পর্যন্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট।
দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক শিক্ষা সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা, যেখানে 7টি সাধারণ শিক্ষা বোর্ডে 14,18,398 পরীক্ষার্থী, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 3,04,286 জন ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 1,34,660 জন। চট্টগ্রামে এসএসসির প্রথম পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় 1,218টি প্রতিষ্ঠানের 1,30,668 পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখা হয়েছিল। পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। বরিশালে এসএসসি দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষায় অংশ নেয় 81,831 জন পরীক্ষার্থী। কঠোর নিরাপত্তার মধ্যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়াই 30 মিনিট আগে কেন্দ্রে ঢোকে শিক্ষার্থীরা। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে 1,81,854 জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে। এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের 8 জেলা থেকে 2,810টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা 92,692 জন এবং ছাত্রী 89,162 জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছে 1,07,651 জন পরীক্ষার্থী। সকাল 10টায় কড়া নজরদারির মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ সংশ্লিষ্টরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহীতে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার 55টি কেন্দ্রে এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় 28,000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। বোর্ডের 8 জেলায় 274টি কেন্দ্রে 2,709টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,77,709 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দেশের আরেক শিক্ষা বোর্ড সিলেটে 4 জেলার 225টি কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 13,000 কমেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী 53,891 জন এবং ছাত্র 35,530 জন। বিভাগ ভিত্তিক হিসেবে মানবিকে সর্বোচ্চ 58,199 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অন্যদিকে হিলিতে দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে 3টি পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানীয় খাবার, স্যালাইন এবং বিস্কিট বিতরণ করা হয়েছে। হাকিমপুর পৌর বিএনপির নেতাকর্মীরা এসব বিতরণ করেন। উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ও যুগ্ম সম্পাদক SM রেজা বিপুল সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কারোর সাথে পক্ষপাতমূলক আচরণ করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রসঙ্গে বলেন, আগে সরকার যে পথে হেঁটেছে সে পথে যাবেন না তিনি। সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নুয়াব প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় সংবাদপত্র শিল্পে অর্থনৈতিক চাপ সহ নানান সমস্যার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে তাদের সাথে কথা শুনে বিভিন্ন দাবির বিষয়ে একমত হন। সাক্ষাতের পর নুয়াব সভাপতি ও মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, সরকার উদার গণতন্ত্রের পথে হাঁটছে, সেটিকে ইতিবাচক বলেছেন সংবাদপত্রের মালিক ও সম্পাদকরা। বিনা কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় জেলে থাকলে তাদের জামিনে প্রধানমন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন। সরকারের সাথে দূরত্ব কমাতে এখন থেকে 3 মাসে একবার মালিক ও সম্পাদকদের সাথে বৈঠক হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের পথে হাঁটছেন, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। এই উদার গণতন্ত্রের পথে যদি হাঁটেন, প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি, প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা, কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে তাদের জামিন দেওয়া যায় কিনা এই বিষয়টা তিনি তা ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন। কি বলতে হবে? জ্বালানির জন্য হাহাকার কমছেই না। দাম বাড়ানোর তৃতীয় দিনেও কোনো স্বস্তিতে নেই জ্বালানি তেলের গ্রাহকরা। প্রতিদিনের মতো আজও পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। 5-6 ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে তাদের। ডিপো থেকে তেল না পাওয়ায় সোমবার বিকেল 4টা থেকে আজ দুপুর 12:30 পর্যন্ত বন্ধ ছিল রাজধানীর রাজারবাগ পেট্রোল পাম্প।
একই কারণে দুপুর 1:45 পর্যন্ত বন্ধ ছিল রাজধানীর রমনা পেট্রোল পাম্পও। বন্ধ থাকায় সব পাম্পের গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়। দাম বাড়ানোর পরও সব পাম্পে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। এজন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন গ্রাহকরা। আমাদের ডিপো থেকে পর্যাপ্ত তেল দিচ্ছে না। তো আমাদের তেল এখন দরকার কমপক্ষে 15,000 লিটার বা 20,000 লিটার, আমরা পাচ্ছি মাত্র 4,500 লিটার। এখন সবাইকে আমরা তেল দিতে পারতেছি না, মোটরসাইকেল হোক, সরকারি পুলিশের গাড়ি হোক, সবাইকে দিতে পারতেছি না তেল আমরা। এদিকে তেলের দাম বাড়ানোর পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলো। সকাল থেকে নগরীর ফিলিং স্টেশনগুলোতে নেই গ্রাহকদের দীর্ঘ লাইন। পাম্প কর্তৃপক্ষ জানায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। প্রকৃত অর্থে বড় কোনো ঘাটতি না থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকারের পক্ষ থেকে বারবার জ্বালানি সংকট নেই বলা হলেও এতদিন পাম্পে ছিল গ্রাহকদের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পর প্যানিক বায়াররা হঠাৎ উধাও হয়ে গেছে। এতে ফিলিং স্টেশনগুলোতে ফিরেছে আগের স্বাভাবিক পরিবেশ। জ্বালানির মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ বিষয়ে সরকারের সাথে পরিবহন মালিকদের আলোচনা চলছে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ জানান, এসি বাসের ভাড়া 3 স্তরে বাড়তে পারে। তিনি জানান, কিছু পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ কম হচ্ছে। বড় সংকট না থাকলেও প্যানিক বাইং এর কারণে 3-4 গুণ চাহিদা বেড়েছে। অ্যাপের মাধ্যমে জ্বালানি বিক্রি নিশ্চিত হলে সংকট কেটে যাবে বলে মনে করেন তিনি। উপদেষ্টা আরও জানান, এই বাজেটে 40 লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এক প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা রাষ্ট্রীয় হওয়ায় তাকে সম্মান দিতে হবে। আইএমএফকে বুঝিয়ে ঋণের কিস্তি ছাড় করানো সম্ভব হবে বলে মনে করেন উপদেষ্টা। তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য ও ভাড়া বাড়লে জনগণ কষ্টে পড়বে বলে স্বীকার করেন তথ্য উপদেষ্টা। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। আমরা খেয়াল করি, আমি আগে একদিন বলেছিলাম এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে। এমন কোনো কিছু হতে পারে না যে সবাই বা কেউ একটা অংশ এটা থেকে দূরে থাকবেন। তো সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার থেকে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি, জামাত ও স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল থেকে রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খানের কাছে হলফনামা, প্রয়োজনীয় কাগজপত্র সহ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ক্ষমতাসীন দল বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত 36 জনের তালিকা সোমবার ঘোষণা করা হয়েছে। সংসদের বিরোধী দল জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের 13 প্রার্থী বেলা 11টার পরে আগারগাঁয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জামাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে 23 এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 29 এপ্রিল, 2 মে ভোট গ্রহণের তারিখ রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুর 12টার দিকে সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালতের বিচারক সুমন ভুইয়া এই নির্দেশ দেন। এর আগে গত 2 এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে আদালতের বিচারক সুমন ভুইয়া মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল শরীফুল হায়দার রফিক সরকার জানান, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি বহু মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি ধর্মীয় বিধান মেনে চলেন। কিন্তু মুফতি আমির হামজা অযাচিতভাবে একটি বক্তব্যে ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলেন। এতে সংক্ষুব্ধ হয়ে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালি উপজেলা আমলি আদালতে মামলাটি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির। গত 24 ঘন্টায় দেশে হাম ও উপসর্গে মারা গেছে 3 জন। দেশের বিভিন্ন জায়গায় হামের প্রকোপ কমছেই না। 24 ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট প্রাণহানির সংখ্যা 6 জন। হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 148 জন রোগী ভর্তি আছে। এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে গেল 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 15 রোগী।
ভর্তি আছে প্রায় ৭০ জন। প্রথম দিকে শিশুরা আক্রান্ত হলেও এখন বয়স্করাও হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। বিশেষ করে গর্ভবতী মায়েরা বেশি আক্রান্ত হচ্ছেন। ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে নতুন করে হাম আক্রান্ত ৩৩ শিশুকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে ৮৫ শিশু চিকিৎসাধীন। এই পর্যন্ত ১৫ শিশু মারা গেছে। এদিকে দুপুরে পাবনায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এতে জানানো হয়, জেলায় এবার হামে আক্রান্ত হয়েছে ৫১৪ জন। বেশিরভাগ শিশুই টিকা পায়নি। মুন্সিগঞ্জ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেছেন সিভিল সার্জন ডাক্তার কামরুল জমাদ্দার। জেলায় ১০ মে পর্যন্ত চলবে টিকাদান। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা করা হয়েছে। এদিকে টেকনাফের প্রত্যন্ত শিলখালী এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন ও কক্সবাজার প্রতিনিধি মুর্শিদুর রহমানের তথ্য ও ভিডিওতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেখুন। মঙ্গলবার সকাল ৮টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে একই পরিবারের ৪টি লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন এবং তাদের ১০ বছরের শিশু পারভেজ হোসেন ও ৩ বছরের মেয়ে সাদিয়া খাতুন। পুলিশ ও স্থানীয়রা জানায়, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়িতে যান তিনি। তার কাছে গরু বিক্রির ২,৮০,০০০ টাকা ছিল। দুর্বৃত্তরা ওই টাকা এবং বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে যায়। মেরে ফেলে দিয়ে ৪টা লাশ কি দিয়ে কাটলো, কাটা ফেলে দিয়ে কিছু রাখছে কিনা, হাইসা কুপ্তা যেটাই হোক। কারোর সাথে ঝামেলা সঠিক আমরা অতটা জানি না, ঠিক আছে। এমনি পারিবারিক গন্ডগোল বিবাদ হয়, এটাই। হত্যার বিচারটা আমরা সুষ্ঠুভাবে চাই, এটা যেন বিচারটা হয় এবং ভালো একটা তদন্তের মাধ্যমে জানা হয়। এদিকে গৃহকর্ত্রী পপি খাতুনের মা ও বোনের দাবি, জমি জমা নিয়ে বিরোধের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। ওরা এরা কুটে করে কেস, ওরা এই জমিটা যখন আমার জাম দেয়, বোনেরও করে দিছে ২.৫ বিঘা মাটি, ৫ বোন ২.৫ বিঘা মাটি দিছে ৫ বোনের। আর একটা বেটা ঘর ভিটা যা ১০ বিঘা মাটি থাক, ওই এক বেটাক দিছে, দিয়ে বেটায় থাকে। এটাই হলো একেবারে মেন ইয়ে। কবি করে জবাই করেছে এটা, আর পায়জামাটা নিচে নামে আসে। এখানে আমি অত থাকিনি, দেরি করি। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়। তাদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছে দেখতে পারি 4টি ডেড বডি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। এদিকে সকাল 10:30টার দিকে টেকনাফের উত্তর শিলখালীর গহীন পাহাড় সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত 3টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রবিবুল আউয়াল, মুজিবুর রহমান ও নূর বশর। নিহত 3 জনই বাহারছড়া শিলখালী গ্রামের বাসিন্দা। তাদের শরীর ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নরসিংদীতে বন্ধ থাকা জুট মিলগুলো ইজারার মাধ্যমে শীঘ্রই চালুর আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। সকালে নরসিংদীর পলাশে কোঅপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুট মিলস পরিদর্শন করে সাংবাদিকদের কথা বলেন তিনি। জানান, এরই মধ্যে বন্ধ থাকা কয়েকটি জুট মিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু হলে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উৎপাদনমুখী হওয়া সহ অর্থনীতির সহায়ক হবে। প্রতিমন্ত্রী বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগকে উৎসাহিত করার মাধ্যমে এই শিল্পাঞ্চলগুলোকে আবারও সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জাতীয় অর্থনীতিতে গতি আসে। সাধারণ জনবলের ক্ষেত্রে প্রায় 100% কর্মসংস্থান স্থানীয় পর্যায় থেকে নিশ্চিত করা হবে। তবে কারিগরি বা বিশেষজ্ঞ পদের জন্য প্রয়োজনে বাইরে থেকে লোক নিয়োগ দেয়া হতে পারে বলে জানান শরীফুল আলম। কারণে কর্মসংস্থান অনেক কমে গেছে, এই এলাকার মানুষ কাজ করে জীবন জীবিকা নির্বাহ করত। যেহেতু আমরা জনগণের সরকার, আমাদের মূল লক্ষ্যই হলো আমাদের বন্ধ মিলগুলোকে চালু করা। সেটা প্রাইভেট সেক্টরে
বেসরকারি শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে। সেটা হতে পারে জুট মিল, হতে পারে জুট গুডস, হতে পারে অন্য পরিবেশ বান্ধব যে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে। মব তৈরি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হেনস্থা করার প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকদের 24 ঘন্টার ধর্মঘট চলছে। হাসপাতালের ইন্টার্ন ডক্টর সোসাইটির আহ্বানে সকাল 9টা থেকে কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির পাশাপাশি সকালে মানববন্ধনও করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল 9টায় তারা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন। ইন্টার্ন ডক্টর সোসাইটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত রবিবার রাতে 13 নম্বর ওয়ার্ডে রোগীর অ্যাটেন্ডেন্ট 2 জন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার সন্ধ্যায় 36 নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্থা ও মবের শিকার হন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন ডক্টর সোসাইটির নেতারা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বিনামূল্যে নারীদের চক্ষু ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হয়েছে কিশোরগঞ্জে। সকালে চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক। জয়পুরহাটে 4 শতাধিক এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে শহরের বিভিন্ন স্কুলে এতে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম ইসলাম ও জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হাসান গালিব কনক। বাংলা নববর্ষ উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে ঝালকাঠিতে। সদর উপজেলার উত্তর আওড়া গ্রামে এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ কিশোর মাহমুদ সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, তীব্র লোডশেডিং এ পড়াশোনায় ব্যাঘাতের অভিযোগ পরীক্ষার্থীদের, কঠোর ব্যবস্থা নেওয়ায় ফাঁস হয়নি প্রশ্নপত্র, জানালেন শিক্ষামন্ত্রী। সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিঃশেষের আশ্বাস প্রধানমন্ত্রীর, বললেন কারো প্রতি বৈরী আচরণের পক্ষপাতী নন তিনি। নোয়াব প্রতিনিধি দলের সাক্ষাৎ। ঢাকার সংকট কমেনি জ্বালানি তেলের, চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক, দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে বাড়ানো হবে পরিবহনের ভাড়া, জানালেন তথ্য উপদেষ্টা। সংরক্ষিত নারী আসনে বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থীদের মনোনয়নপত্র ইসিতে জমা। মানহানির মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। নওগাঁর নিয়ামতপুরে স্বামী স্ত্রীকে গলা কেটে আর 2 সন্তানকে মাথায় আঘাত করে হত্যা। টেকনাফে পাহাড়ে মিলল 3 যুবকের রক্তাক্ত মরদেহ। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।